আজকে আমরা বাংলা সাহিত্যের আমার অন্যতম প্রিয় একটা কবিতা নিয়ে কথা বলবো, সুকান্ত ভট্টাচার্যের রানার। আচ্ছা। কবিতাটা তো আমাদের সবারই কমবেশি পড়া, কিন্তু এর ভেতরে যে কতগুলো স্তর আছে, যতবার পড়া যায় মনে হয় নতুন কিছু খুঁজে পাচ্ছি। একদম। বাইরে থেকে দেখলে তো মনে হয় এটা রাতের অন্ধকারে ছুটে চলা একজন ডাকঘর করার গল্প। হ্যাঁ, কিন্তু আমরা আজকে এর গভীরে ডুব দেব, দেখব কিভাবে এই সাধারণ গল্পটা একটা গোটা শ্রেণীর, একটা সময়ের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ঠিক তাই। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল কবির বয়স। সুকান্ত ভট্টাচার্যের যখন এসব লিখছেন, তার বয়স কতই বা? ওই বয়সে এত গভীর জীবন দর্শন, এই যে সামাজিক সচেতনতা, সত্যি ভাবা যায় না। ঠিক। রানান আসলে শুধু একজনের ছুটে চলার গল্প না, এটা তো শোষণ, বঞ্চনা আর আর তার বিরুদ্ধে একটা নতুন ভোরের স্বপ্ন দেখার দলিল। আমরা চেষ্টা করব এর প্রত্যেকটা স্তর ধরে ধরে আলোচনা করতে। তাহলে চলুন একদম শুরু করা যাক কবিতার প্রথম দৃশ্যটা দিয়েই। কি দারুণ একটা শুরু, তাই না? খুব সিনেম্যাটিক। রাতের নিস্তব্ধতা, আর তার মধ্যে শুধু একটা শব্দ, ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে। আর ওই শব্দের সূত্র ধরে আমরা দেখছি একজন মানুষ ছুটে চলেছে। এই দৃশ্যটা শুরুতেই একটা অদ্ভুত পরিবেশ তৈরি করে দেয়। একটা একাকিত্ব, একটা অন্তহীন যাত্রার অনুভূতি। ঠিক। আর এই ছুটে চলাটা কিন্তু সাধারণ কোনো দৌড় না। কবি যে উপমাটা ব্যবহার করেছেন সেটা খুব লক্ষ্য করার মতো। রানার চলেছে, হরিণের মতো যায়। হরিণ কেন? হ্যাঁ, এই প্রশ্নটাই আসল। হরিণ তো ছোটে ভয়ে, তাই না? হয় কোনো শিকারীর ভয়ে, অথবা শুধু বাঁচার তাগিদে। রাইট। রানারের ছুটে চলার মধ্যেও ঠিক ওই আতঙ্কটা, ওই মরিয়া ভাবটা লুকিয়ে আছে। সে যেন অদৃশ্য কোনো এক শিকারীর তাড়া খেয়ে ছুটছে। আর সেই শিকারিটাকে? সেই শিকারীটা হয়তো সময়, বা তার দায়িত্ব, কিংবা হয়তো তার নিজের পেটের খিদে। এই তুলনাটা তো আজকের দিনেও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। আমি যখন ভাবি গভীর রাতে শহরের রাস্তায় কোনো ফুড ডেলিভারি অ্যাপের রাইডার তীব্র গতিতে ছুটে যাচ্ছেন, বাহ, দারুণ একটা সংযোগ তো। তাদের চোখে মুখেও তো একই রকম একটা তাড়া দেখতে পাই আমরা। হয়তো হাতে লণ্ঠন নেই, কাঁধে চিঠির বোঝা নেই, কিন্তু ওই যে সময়ের বিরুদ্ধে, একটা সিস্টেমের বিরুদ্ধে ছুটে চলা। একদম ব্যাপারটা ঠিক তাই। যুগ বদলে গেছে, প্রযুক্তি এসেছে, কিন্তু শ্রমজীবী মানুষের এই ছুটে চলার ধরনটা ওটা বদলায়নি। রানারের মতো তারাও তো একা। রাতের রাস্তায় তার সঙ্গী ছিল নিজের ছায়া, পথের ধুলো, আর কি। আজকের এই ডেলিভারি রাইডারদের সঙ্গী হয়তো গুগল ম্যাপস, কিন্তু মানসিক দিক থেকে তারাও তো একাই। এক শহর থেকে আরেক শহরে, এক পাড়া থেকে আরেক পাড়ায় ছুটে বেড়াচ্ছে, শুধু অন্যের প্রয়োজন মেটাতে। আর এই অন্যের প্রয়োজন মেটাতে গিয়েই তো আসল ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। হ্যাঁ, কবিতার একটা জায়গায় বলা হচ্ছে, রানারের ঝোলায় কি আছে? সেখানে শুধু চিঠি বা টাকা নেই, আছে কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে ভরা মানুষের জীবনের অজস্র গল্প। সে এই সব অনুভূতির বাহক, কিন্তু নিজের অংশ হতে পারছে না। ধারণা চলে আসে, জানেন, এই যে নিজের কাজের ফল থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন মনে করা। আচ্ছা। যেখানে যে জিনিসটা সে বহন করছে বা তৈরি করছে, সেটার সাথে তার কোনো আত্মিক যোগ নেই। একেই তো কার্ল মার্কস বলেছিলেন শ্রমের বিচ্ছিন্নতা, বা অ্যালিনিয়েশন অফ লেবার। বাহ। সুকান্তের রানার চরিত্রটি যেন এর এক জীবন্ত কাব্যিক উদাহরণ। সে প্রেমিকের চিঠি পৌঁছে দিচ্ছে, কিন্তু তার নিজের প্রেমিকার কথা ভাবার হয়তো সময় নেই। সে অন্যের টাকার বোঝা বয়ে বেড়াচ্ছে, কিন্তু তার নিজের ঘরে হয়তো কিছুই নেই। ঠিক। এই বিচ্ছিন্নতার সবচেয়ে মর্মান্তিক লাইনটা কোনটা বলুন তো? এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। হ্যাঁ, ভাবা যায়। তার জীবনের কথা শোনার মতো, বোঝার মতো কোনো মানুষ নেই। তার একমাত্র সাক্ষী হল পথের ঘাস। এই চিত্রকল্পটা একাকিত্বকে এমন একটা স্তরে নিয়ে যায় যা মনকে নাড়িয়ে দেয়। মানুষ হয়ে জন্মেও তার কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ নেই। এবং এই বিচ্ছিন্নতা শুধু সমাজ থেকে নয়, তার নিজের স্বপ্ন থেকেও। কবি লিখছেন, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরও বন। কি অসাধারণ একটা লাইন! সে যেমন বন জঙ্গলকে পেছনে ফেলে এগোচ্ছে, ঠিক সেভাবেই তার নিজের ছোট ছোট স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো নাগালের বাইরে চলে যাচ্ছে। সে ছুটছে, কিন্তু তার জীবনটা আসলে স্থির। তার শ্রমের বিনিময়ে সভ্যতা এগোচ্ছে, শহর সচল থাকছে, কিন্তু তার নিজের কোনো উন্নতি হচ্ছে না। আর এই ব্যক্তিগত দুঃখের প্রেক্ষাপটেই কবি ধীরে ধীরে আসল সমস্যাটার দিকে আঙুল তুলছেন। ঠিক। এই যে রানারের ক্লান্তি, তার খিদে,
এটা তো আর তার একার সমস্যা না, এটা একটা ব্যবস্থার তৈরি করা সমস্যা। অবশ্যই। কবি তো সরাসরি বলছেন, রানার ছুটছে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয় ক্ষয়ে, আর এর পেছনে আছে ভয়ানক দুর্ভিক্ষের তাড়না। একদম। এখানে এসে সুকান্ত আর শুধু কবি থাকছেন না, তিনি যেন একজন সমাজকর্মী হয়ে উঠছেন। হ্যাঁ, তিনি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, রানারের এই অবস্থাটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা একটা শোষণমূলক ব্যবস্থার ফল। সে এমন একটা সিস্টেমের অংশ যেখানে তার শ্রমের কোনো সঠিক মূল্যায়নই নেই। সে একটা যন্ত্রের মতো কাজ করে চলেছে। তাকে ভোর হওয়ার আগেই শহরে পৌঁছাতে হবে, শহরের রানার যাবেই পৌঁছে ভোরে। ওই যাবেই শব্দটা, ওটার মধ্যে যে একটা বাধ্যবাধকতা আছে, সেটাই তো সিস্টেমের নিষ্ঠুরতাকে প্রকাশ করে। আর এই ব্যবস্থার নিষ্ঠুরতা বোঝাতে কবি প্রকৃতির নিয়মকেও যেন উল্টে দিচ্ছেন। যেমন একটা লাইন আছে, দস্যুর ভয়ে তারও চেয়ে ভয়ে কখন সূর্য ওঠে। হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত কথা। সূর্য ওঠা, ভোর হওয়া, এটা তো নতুন দিনের নতুন আশার প্রতীক। কিন্তু রানারের কাছে সেই সূর্য ওঠাটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। কেন? কারণ তার কাছে সূর্য ওঠা মানে তার ডেডলাইন শেষ হয়ে যাওয়া। আচ্ছা, সূর্য ওঠার আগেই তাতে পৌঁছাতে হবে, নইলে চাকরি থাকবে না, রুটিরুজি বন্ধ হয়ে যাবে। যে প্রকৃতি মানুষের বন্ধু হওয়ার কথা, এই শোষণমূলক ব্যবস্থা সেই প্রকৃতিকেই তার শত্রুতে পরিণত করেছে। সময়ও তার শত্রু। সময় এখানে তার বন্ধু নয়, বরং এক নির্মম পরিদর্শক, যে তার প্রতিটি পদক্ষেপের হিসেব রাখছে। এই ভয়টা দস্যুর ভয়ের থেকেও বড়, কারণ দস্যু হয়তো তাকে একবার আক্রমণ করবে, কিন্তু এই সিস্টেম তাকে প্রতিদিন, প্রতি মুহূর্ত শোষণ করছে। কিন্তু এত হতাশার পরেও, এত অন্ধকারের কথা বলার পরেও কবিতাটা তো এখানে শেষ হয় না। না, একেবারেই না। হঠাৎ করেই যেন গল্পের মোড়টা ঘুরে যায়। অন্ধকারের শেষে আলোর রেখার মতো কবি নিয়ে আসেন ভোরের প্রসঙ্গ। ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। এই ভোরটা কি শুধু একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা? না, আমার তো মনে হয় এই ভোর হলো পরিবর্তনের প্রতীক, এক নতুন যুগের আগমনী বার্তা। আর এই ভোরের আলোতেই কবির গলাটা যেন রানারের নিজের বিবেকের কণ্ঠস্বর হয়ে ওঠে। মানে তিনি প্রশ্ন করতে শুরু করেন, রানার, কি হবে এ বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। এতদিন রানার ছিল একজন নীরব কর্মী, যে মুখ বুজে সব সহ্য করেছে। ঠিক। এই প্রশ্নগুলোর মাধ্যমে কবি যেন তাকে প্রথমবার কথা বলার সুযোগ করে দিচ্ছেন, তাকে তার নিজের অবস্থা নিয়ে ভাবতে বাধ্য করছেন। এটাই কবিতার সবচেয়ে শক্তিশালী অংশ বলে আমার মনে হয়। এই প্রশ্নগুলো শুধু রানারের জন্য নয়, না, এ যেন সমস্ত শ্রমজীবী বঞ্চিত মানুষের উদ্দেশ্যে করা প্রশ্ন। আর এরপরেই তো আসে সেই চূড়ান্ত আকাঙ্ক্ষা, রানার, এ বোঝা টানার দিন কবে শেষ হবে। হ্যাঁ, এটা আর শুধু প্রশ্ন থাকে না, এটা একটা সম্মিলিত আর্তনাদ হয়ে ওঠে, একটা বিদ্রোহের পূর্বাভাস। আর এই আর্তনাদ থেকেই জন্ম নিচ্ছে বিপ্লবী চেতনা। একদম। কবি বলছেন, পুরনো ব্যবস্থার খবর পৌঁছে দেবার দিন শেষ, এবার নতুন খবর আনার পালা। পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে আজ, পৌঁছে দাও নতুন খবর। এই নতুন খবর, এটা তো কোনো সাধারণ চিঠি বা মানি অর্ডার না। না, এই খবর হলো মুক্তির খবর, শোষণহীন এক নতুন পৃথিবীর খবর, যে পৃথিবীতে শ্রমের মর্যাদা থাকবে, যেখানে মানুষকে আর ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে যেতে হবে না। কবিতার শেষের দিকে একটা বেশ প্রতীকী লাইন আছে, দেখো, মেলেনি পথের মেলে দেশে, দেশে দেশে বুঝি সব চিঠি ফেলা হলো আজ। এখানে মেল না মেলার অর্থ কি হতে পারে? এটা একটা অসাধারণ প্রতীকী ব্যবহার। মেল না মেলা মানে হতে পারে যে ওই পুরনো ব্যবস্থার খবর, অর্থাৎ শোষণ আর বঞ্চনার খবর আসা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পুরনো পৃথিবীটা ভেঙে পড়ছে। হ্যাঁ, আর সব চিঠি ফেলা হলো আজ মানে হয়তো বিপ্লবের বার্তা, সেই নতুন পৃথিবীর খবর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর সেই কারণেই কি রানার এত চঞ্চল, তার ঠোঁট বিবর্ণ? ঠিকটাই। এই বিশাল পরিবর্তনের সম্ভাবনায় সে চঞ্চল, সে ত্রস্ত, তার ঠোঁট বিবর্ণ, কারণ বিপ্লব তো কোনো সহজ আরামদায়ক প্রক্রিয়া নয়। এর মধ্যে একটা উত্তেজনা আছে, একটা ভয়ও আছে, একটা বিশাল দায়িত্ববোধও আছে। সে বুঝতে পারছে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, আর সেই জন্মের সাক্ষী বা কারিগর সে নিজেই। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম কিভাবে রাতের অন্ধকারে ছুটে চলা এক সাধারণ রানারের গল্প পরিণত হল শ্রমজীবী মানুষের সংগ্রাম, শোষণ এবং মুক্তির এক শক্তিশালী রূপকে।
ছাপিয়ে এটা হয়ে উঠেছে একটা সামষ্টিক অধিকার আদায়ের আকাঙ্ক্ষা। কবিতাটা শুরু হয়েছিল এক ব্যক্তির নিঃসঙ্গ ছুটে চলা দিয়ে, আর শেষ হল এক নতুন পৃথিবীর ভোরের আলোয়, এক সম্মিলিত জাগরণের মধ্যে দিয়ে। হ্যাঁ, আর কবিতাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবায়। রানারের যুগ হয়তো শেষ হয়েছে, আজ আর কেউ কাঁধে চিঠির বোঝা নিয়ে, হাতে লণ্ঠন নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে ছোটে না। তা ঠিক। কিন্তু রানার কি সত্যিই সারা গেছে, নাকি শুধু তার রূপটা বদলেছে? মানে আজকের দিনের? হ্যাঁ, আজকের যে লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় খাবার, পার্সেল বা অন্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দিন-রাত ছুটে বেড়াচ্ছে, তারাও তো একালের রানার। প্রযুক্তির চাকচিক্যের আড়ালে তাদের কাঁধের বোঝাও কি কম ভারী? ভাবনার বিষয়। ভাবনার বিষয় হল, সেই নতুন যুগের রানারদের কাঁধের বোঝাগুলো কি সত্যিই হালকা হয়েছে, নাকি কেবল তার ধরনটা পাল্টে গেছে? তাদের সেই নতুন খবর আনার দিনটা কবে আসবে?